বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, উপস্থিত বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আজকে আমাদের আলোর মিছিল বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, জনাব ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঞ্চে উপবিষ্ট মাননীয় বিচারপতি জনাব আশফাকুল ইসলাম, মাননীয় বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধি, বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব জয়নুল আবেদিন, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব, মঞ্চে উপবিষ্ট এইমাত্র যার কথা শুনলেন, প্রায় শতবর্ষী অভিজ্ঞ আমাদের আলোর দিশারি, বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জনাব ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, যিনি সিনিয়র আইনজীবী এই অঙ্গনের অন্যতম পুরোধা। মঞ্চে উপবিষ্ট সুপ্রিম কোর্টের বারের আরেকজন সিনিয়র আইনজীবী এবং সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সামনে উপবিষ্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, উপস্থিত সুপ্রিম কোর্ট বারের বিজ্ঞ সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আজকের এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে অভিবাদন জানাচ্ছি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি অমর উক্তিকে অনুসরণ করেছেন। সেটা হলো, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে, একজন গুণী মানুষকে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জানাতে পেরে আগামী দিনে আরও সৈয়দ রেফাত আহমেদের জন্ম হবে এই ভূমিতে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি। সৈয়দ রেফাত আহমেদের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিন, যে কারণে আপনারা এখানে হয়তো অনেকেই ছিলেন না। ওনার যেদিন ফেলিসিটেশন হয় ওই দিন আমি বলেছিলাম একটি কথা, আজও ওই কথাটা না বললেই না, যেহেতু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনি আজীবন সম্মাননা ফেলোশিপ পেয়েছেন। জেনারেলি 1 বছর 2 বছর করে দেওয়া হয়। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আজীবন দেওয়া হয়েছে। এর থেকে গর্বের, এর থেকে আনন্দের, এর থেকে সুন্দরতম দিন আমাদের জীবনে খুব কম আসে বা আসবে। তাই বলতে চাচ্ছি, কিছুদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের 2টা বেঞ্চ ছিল। একটা প্রিজাইডেড ওভার বাই মিস্টার জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ, আর একটা প্রিজাইডেড ওভার বাই মিস্টার জাস্টিস জিয়াউল করিম। তো বারে হেঁটে যাচ্ছি, একদিন শুনছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বিবি দ্বারা গঠিত। তো আমি দাঁড়িয়ে বললাম যে ভাই বিবি মানে? তো বললেন যে ব্রিটিশ অ্যান্ড বরিশাল। সো ব্রিটিশ অ্যান্ড বরিশাল এই কারণেই বলেছেন, রেফাত আহমেদ সাহেবের ফেলিসিটেশনে যে কথাটা বলেছিলাম আজকে আবারও বলছি, আপনারা হয়তো অনেকেই ছিলেন না সেই কারণেই বলছি। নিউ মার্কেটের বইয়ের দোকানে বই কিনতে গেছি, দেখি লম্বা লাইন লয়ারদের। জিজ্ঞাসা করলাম যে এত লাইন কেন লয়ারদের? বললেন ডিকশনারি কিনতে আসছে। তো হঠাৎ ডিকশনারির প্রয়োজন কেন? বললেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এমন একজন ব্রিটিশ প্রধান বিচারপতি এসেছেন যার ইংরেজি বোঝার জন্য ভাই ডিকশনারি ছাড়া উপায় নাই। এই একই অভিজ্ঞতা রিসেন্টলি হয়েছে আইনজীবীদের ভিতর থেকে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হওয়ার জন্য অনেকেই অ্যাপ্লাই করেছেন। এর মধ্যে বারে একটু দৌড়ঝাঁপ শুরু হয়েছে এশিয়াটিক সোসাইটি থেকে। সৈয়দ রেফাত আহমেদের সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল লেকচার হয়েছে। সেই সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল লেকচারে ওই বইয়ে সৈয়দ রেফাত আহমেদের কিছু ইংরেজি লেখা থাকে।
কারণ মার্কেটে ছড়িয়ে পড়েছে যে অ্যাডহক কমিটি পাশ করার অন্যতম শর্ত হলো এই রিক্রুটমেন্ট কমিটিতে যারা উপস্থিত থাকবেন তারা কেউ প্রশ্ন করতে পারবেন না। রিক্রুটমেন্ট কমিটির সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যে ইংরেজিতে প্রশ্ন করবেন সেই ইংরেজি বুঝে যদি কেউ উত্তর দিতে পারবেন তাহলে হি ইজ পাস। এই কারণে বারের দৌড়ঝাঁপ শুরু হয়েছে রেফাত আহমেদ সাহেব কবে কোন জায়গায় কোন আর্টিকেল কিভাবে লিখেছেন ওই ইংরেজি বোঝার জন্য। দিস ইজ আওয়ার সৈয়দ রেফাত আহমেদ। আমরা গর্বের সাথে মনে করি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সৈয়দ রেফাত আহমেদের জন্ম হওয়া উচিত। সৈয়দ রেফাত আহমেদ বিশ্বের যে কোনো দেশের যে কোনো বিচারপতি, যে কোনো জ্ঞানী মানুষের, যে কোনো শিক্ষিত মানুষের, যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কম্পিট করার মতো যোগ্যতা রাখেন বলে আমরা বিশ্বাস করি। সেটা উনি চাল চলন, শিক্ষা দীক্ষা, লেখা, জাজমেন্ট, জ্ঞান, গরিমায় উনি প্রমাণ করেছেন। সৈয়দ রেফাত আহমেদের সাথে দীর্ঘদিন কাজ করতে পেরে ওনার সামনে মামলায় কথা বলার সুযোগ পেয়ে আমরা নিজেকে পেতে ধন্য মনে করি, বিশেষ করে আমি মনে করি। সৈয়দ রেফাত আহমেদকে আজীবন সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমি মনে করি যে কারণে বিখ্যাত হয়েছেন তা আরেকবার প্রমাণ করলেন। সঠিক মানুষকে সঠিক সময়ে ইতিহাসের সঠিক জায়গা খুঁজে বের করে দেওয়া। সৈয়দ রেফাত আহমেদের লিগেছি বলে ওনার নানা ছিলেন বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম, উনি কাছের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। ওনার মা ছিলেন বাংলাদেশের ভাষা আন্দোলনের জন্য যারা রাজপথে জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন তাদেরই একজন জাতীয় অধ্যাপক সুফি আহমেদ, যাকে আমরা ভালোবেসে ভাষাকন্যা হিসাবেও কখনো কখনো ডাকি, ভাষাকন্যা সুফি আহমেদ। ওনার বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদ আমার শুধু সিনিয়র না, এখানে সকলেরই আইন অঙ্গনে একটি শিক্ষার পাদপীঠ ছিলেন। ইশতিয়াক আহমেদের ঘরানায় জন্ম নিয়েছেন মাহমুদুল ইসলাম সাহেবের মতো লিজেন্ড ডিকশনারি, রোকনউদ্দিন মাহমুদের মতো আইনজীবীদের ইশতিয়াক আহমেদের হাউস থেকে জন্ম হয়েছে। সৈয়দ রেফাত আহমেদ সেই ধাঁচে গড়া, সেই পাদপীঠে গড়ে ওঠা একজন আইনজীবী ছিলেন এবং সেই পরিবার থেকে আসা মানুষ। তাকে আমরা যতটা সম্মান আজকে দিতে পেরেছি, এই সম্মান দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এখানে আমরা ওনার কথা শুনবো, ওনাদের কথা শুনবো। ওনার কাছে অনেক কিছু শেখার আছে, তার একটি হলো কৃপণতা নয়, হিসেবি হওয়া। আমরা অতিথি গেলে যে পরিমাণ খাওয়া দাওয়াতে এই সামনে, যদি কখনো ওনার অতিথি হন ঠিক ব্রিটিশ স্টাইলে একজন মানুষের যতটুকু প্রয়োজন হবে আপনি ওনার কাছ থেকে তার সবটুকুই পাবেন। ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ সার্ভিস, ব্রিটিশ সেবা, ব্রিটিশ আপ্যায়ন, সব কিছুই। মাননীয় প্রধান বিচারপতি, আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনি এভাবেই থাকবেন এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।